রাধা দেবী এবং দীনেশবাবুর একমাত্র মেয়ে অমৃতা। ছোটবেলা থেকে সে পড়াশোনায় খুবই ভালো। স্কুলের ফাইনাল পরীক্ষাতে সে বৃত্তি পায় এবং উচ্চশিক্ষার জন্য শহরে পড়াশোনা করতে যায়। সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বলে বাবা মাও তাকে কখনোই বাড়ির কোনো কাজে জড়াতে চাইতো না। প্রথম প্রথম হোস্টেলে মেয়ের পড়াশোনা করতে সমস্যা হচ্ছিল। সে বাড়িতে তার বাবাকে ফোন করে বলে, বাবা, আমার এখানে পড়াশোনা করতে খুব সমস্যা হচ্ছে। বাড়িতে কি সুন্দর মা খাবার সময় আমার রুমেতে খাবার দিয়ে যেত। আমাকে তো বাইরে উঠেও যেতে হতো না। এখানে তো খাবার নিয়ে খেতে হয়, আবার থালা বাসনও ধুয়ে রাখতে হয়, তারপর কাপড় পরিষ্কার করতে হয়, নিজের রুম পরিষ্কার করতে হয়। আমি এত সবকিছু কখন করবো আর পড়াশোনা করব কখন? কিন্তু মা, তুই তো নিজে থেকেই বলেছিলিস যে হোস্টেলে থেকে পড়াশোনা করবি। এখন হোস্টেলে তোর মা তোর জন্য কি করে সবকিছু করবে বল? আমি জানি না বাবা, তুমি কিছু একটা ব্যবস্থা করো। এরকম চলতে থাকলে আমার পড়াশোনা ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই বের করব। এখন রাখি, মন দিয়ে পড়াশোনা কর। ফোন রাখার পর রাধা দেবী জিজ্ঞাসা করেন, কি হলো? কি বলছিল তোমার মেয়ে? কান্নাকাটি করছে কেন? মেয়েটার পড়াশোনা করতে খুব সমস্যা হচ্ছে। পড়াশোনার সঙ্গে নিজের কাজকর্মও করতে হচ্ছে। তুমি তো ভালো করেই জানো ও পড়াশোনা করলে কোনো দিকে মনও দেয় না। তুমি যেমন তোমার মেয়েও তেমন। এই বয়সেও তুমি সারাক্ষণ বই হাতে নিয়ে বসে থাকো, দোকানে গিয়েও পড়াশোনা করো। তাই তোমার মেয়েও তো সেরকমই হয়েছে। আমি বলি কি, মেয়েদের এত পড়াশোনা করার কি দরকার? কিছুটা পড়াশোনা করে তারপর বিয়ে দিয়ে দিলেই তো হয়। আহা, ওসব কথা বলো না তো। বিয়েই কি জীবনে সবকিছু নাকি? ও আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর তো বিয়ে করবে। পড়াশোনা করতে করতে শেষ পর্যন্ত বয়স শেষ হয়ে গেলে আর ভালো পাত্রই খুঁজে পাওয়া যাবে না। তখন কি করবে তুমি? আর মেয়ে যদি বাড়ির টুকিটাকি কাজকর্ম না পারে, বিশেষ করে রান্না বান্না না পারে, তাহলে সংসার সামলাবে কি করে শুনি? দেখো, তুমি তোমার মেয়েকে আর 5টা মেয়ের মতো ভাবো না। ও যথেষ্ট ব্রিলিয়েন্ট। রান্না বান্না না করতে পারলেও কোনো সমস্যা নেই। যেরকম বাড়িতে বিয়ে হবে, ওর ট্যালেন্ট দেখে সবাই ওকে কদর করবে। মেয়ের কথা শুনে তার জন্য চিন্তিত হয়ে পড়েন। 15 দিন পর তিনি একটি উপায় বার করেন এবং স্ত্রীকে বলেন, আমি ভাবছি এখানে সমস্ত পাট চুকিয়ে শহরে গিয়ে ব্যবসা শুরু করব। এতে করে আমার মেয়েটার পড়াশোনা আবার মন ফিরে আসবে। কিন্তু তোমার পৈতৃক বাড়ি ছেড়ে তুমি কি করে শহরে গিয়ে থাকবে? আগে তো তুমি শহরে যেতে রাজিই হতে না। ছেলেপুলে মানুষ করতে গেলে তো গ্রামে পড়ে থাকলে চলবে না। তার ভবিষ্যতের জন্য তো আমাকে এটা করতেই হবে। এরপর দীনেশবাবু গ্রামের ব্যবসাপত্র গুছিয়ে স্ত্রীর সংসার নিয়ে শহরে বসবাস করা শুরু করেন। মেয়েও বাড়িতে থেকে পুরোপুরি পড়াশোনায় মনোযোগ করে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। এরপর অমৃতা উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেখানে চন্দন নামের একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। দুজনে একসাথে পড়াশোনা করে, একে অপরকে সাহায্য করে এবং সময় সময় একটু বাইরে গিয়ে কফি খায়, আড্ডা দেয়। এভাবেই তাদের মধ্যে পরিচিতি বাড়তে থাকে এবং তারা একে অপরকে ভালোবেসে ফেলে। আরো 2 বছর কাটার পর দুজনে ভালো চাকরি পায়। এদিকে অমৃতা বাড়িতে চন্দনের কথা বলে। দীনেশবাবু চন্দনকে বাড়িতে ডেকে পাঠান। তারপর কেমন আছো বলো? বাড়িতে কে কে আছে? আঙ্কেল, আমি ভালোই আছি। বাড়িতে মা আছে। 2 বছর হলো বাবা মারা গেছে। এক দিদি আছে, 4 বছর আগে বিয়ে হয়ে গেছে। দিদি, জামাইবাবু আর তার ছেলে সবাই বিদেশেই থাকে। আমি আর মা দুজনে বাড়িতে থাকি। বাবা, খুব ভালো খুব ভালো। তা ছোট পরিবার, সুখী পরিবার। তা মা কি হাউস ওয়াইফ না কোনো জব করে? মা একজন খুব বড় ডান্সের টিচার। বিয়ের আগে ডান্সের ক্লাস করাতেন, কিন্তু বাবার সঙ্গে বিয়ে হওয়ার পর সেসব আর চর্চা করে না, পুরোপুরি হাউস ওয়াইফ। এভাবেই তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। দীনেশবাবু এবং রাধা দেবী দুজনেরই চন্দনকে খুব ভালো লাগে। চন্দন চলে যাবার পর অমৃতা বলে, বাবা, চন্দনকে তোমাদের কেমন লাগলো? ছেলে তো খুব ভালো, ফ্যামিলিও ফার্স্ট ক্লাস। তবে আগে ওর মা আর দিদির সঙ্গে কথা বলুক। তারা যদি রাজি থাকে আমারও কোনো আপত্তি নেই। বাবা, ওর দিদি খুব ফ্র্যাঙ্ক। আমি তো কয়েকবার ফোনে কথাও বলেছি। আমাকে নিয়ে দিদির কোনোই আপত্তি নেই। তবে আন্টির সাথে আমি কখনো কথা বলিনি। চন্দনের মুখে শুনেছি আন্টি নাকি খুব স্ট্রিক্ট, তাই আমারও কথা বলতে খুব একটা সাহস হয়নি। শাশুড়ি একটু স্ট্রিক্ট হওয়াই ভালো। তা না হলে আজকালকার মেয়েরা যা শুরু করেছে, তাতে করে সংসার হওয়া খুব মুশকিল। দেখেছো তো বাবা, মা এখন থেকে আমায় কেমন করছে। মায়ের মতে আমি হচ্ছি একেবারে বিকেড়ে যাওয়া মেয়ে, যে সারাক্ষণ পড়াশোনা, চাকরি এসব নিয়ে থাকে। বাড়ির কাজ করতে পারলে তখনই মায়ের কাছে সবাই ভালো হয়।
এ বাবা, তোর মায়ের কথা বাদ দে। ও হচ্ছে পুরাতন যুগের মানুষ, গ্রামের মেয়ে, এত তাড়াতাড়ি কি শহরে যাওয়া লাগে? যাই হোক, চন্দন বাড়িতে কথা বলার পর কি বললো না বললো আমাকে একটু জানাস। এদিকে চন্দনের মা মোহনা দেবী চন্দনের জন্য পাত্রী খোঁজা শুরু করেছেন। কয়েকটি পাত্রীর ছবি নিয়ে তিনি চন্দনকে দেখান। চন্দন প্রত্যেকজনকেই না বলে, কিন্তু তার সাহস হয় না যে তার মায়ের কাছে গিয়ে সে আসল সত্যি কথাটা বলবে। ভয়ে ভয়ে চন্দন মায়ের কাছে যায়, কিন্তু আবার ফিরে আসে। রাত্রিবেলা চন্দন তার দিদি মহুয়াকে ফোন করে। কিরে চন্দন, কেমন আছিস? মা কেমন আছে? মা ভালো আছে রে দিদি। শোন না, একটা প্রবলেমে পড়ে গেছি, তাই জন্যই তো তোকে ফোন করেছি। আবার কি প্রবলেমে পড়লি? কি হয়েছে বল। মা আবার আমার জন্য পাত্রী খুঁজেছে। আমি তো কোনোভাবে মাকে সত্যি কথাটা বলতেও পারছি না। দিদি তুই প্লিজ আমাকে একটু হেল্প করে দে। হেল্প করে দেব মানে? তুই কি বলছিসটা কি? আমি মায়ের কাছে কি তোর কথা বলবো? তুই জানিস না মা কেমন? আমার বেলা কি হয়েছিল তোর মনে নেই? আরে বাবা মনে আছে, সেই জন্যই তো কথা বলতে যেতে পারছি না। এখন আমি কি করবো বলতো? ওদিকে আবার অমৃতার বাড়ি থেকে চাপও দিচ্ছে। ওরাও বা কতদিন আর মেয়েকে ফেলে রাখবে বল? আমি জানি, কিন্তু মা তো আমার সাথে কথাও বলবে না। আমি ফোন করলেই মা ফোন কেটে দেয়। মা আমার প্রেম করে বিয়ে করাটাকে একেবারে মেনে নিতে পারেননি। আর আমি যদি ফোন করে তোর ওকালতি করি, তাহলে মা আমার কথা শোনা তো দূরের কথা, উল্টে আমাকেই 10টা কথা শুনিয়ে দেবে। তুই এক কাজ কর, মায়ের সাথে তুই কথা বল। যদি সেরকম কিছু না হয়, তাহলে আমি কিছুদিনের মধ্যে ওখানে যাচ্ছি। দেখি সামনাসামনি কথা বলে যদি কিছু হয়। এরপর 2-1 দিন কেটে যায়। মোহনা দেবী চন্দনের কাছে এসে বলেন, চন্দন, কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবি। আমি তোকে নিয়ে বাসুদেব বাবুর বাড়িতে যাব। ওদের মেয়ে রেখা খুবই সুন্দরী, মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে। কাল ওখানে যাওয়ার জন্য দিন ফাইনাল করেছি। মা তুমি জানো আমি এভাবে বিয়ে করতে চাই না, আমার ভালো লাগে না। আমি কোথাও যেতে পারবো না। যেতে পারবো না মানে? আমি তাদেরকে কথা দিয়ে দিয়েছি। ওখানে যেতে তোর সমস্যা কি বলতো? মা তুমি আমার কথা শোনো, রেগে যাবে না বলো। কি হয়েছে পরিষ্কার করে বল। এইবারে চন্দন একটু সাহস জোগাড় করে বলে, মা আমি অমৃতা নামে একটা মেয়েকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস ভালো করে এইসব প্রেমের বিয়ে আমি একেবারে পছন্দ করি না। তার সত্ত্বেও তুই এই বাড়িতে ওই প্রসঙ্গ তুললি। তুমি তো একবার ওর সঙ্গে কথা বলে দেখো, বলছি তো তোমাকেও খুব ভালো লাগবে মেয়েটাকে। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমি না বলেছি তার মানে না, ব্যাস। আর দ্বিতীয়বার এ প্রসঙ্গে কোনো কথা না ওঠে। এরপর মোহনা দেবী নিজের ঘরে চলে যায়। ধীরে ধীরে দিন কাটতে থাকে এবং মোহনা দেবী তার ছেলের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন। চন্দন তার মায়ের কষ্ট অনুভব করে এবং অমৃতাকে ফোন করে বলে, অমৃতা তুমি আমাকে ভুলে যাও, আমাদের এই বিয়েটা আর হবে না। আমার মা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে। দিদি চলে যাওয়ার পর মা অনেক কষ্ট পেয়েছে। আমি আর নতুন করে মাকে কষ্ট দিতে চাই না। এভাবে বলো না চন্দন, তুমি প্লিজ আন্টিকে একটু বুঝিয়ে বলো। আমি জানি আন্টি নিশ্চয়ই রাজি হয়ে যাবে। না অমৃতা, তুমি আমার মাকে চেনো না। একবার যে কথা বলে দেয় সে কথা থেকে আর নড়ে না। দিদি চলে যাওয়ার পর আর ফিরেও দিদির দিকে তাকায়নি। আমি যদি আবার কিছু করি তাহলে মা আরো ভেঙে পড়বে। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। চন্দন, এত সহজে তুমি আমাদের সম্পর্কটাকে ভুলিয়ে দিতে পারো না। এভাবে তুমি আমাকে চলে যেতে বলো না চন্দন, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ফোনে অমৃতা এবং চন্দন দুজনেই কান্নাকাটি করতে থাকে। কিছুক্ষণ পর চন্দন ফোন রেখে দেয়। তার চোখ থেকে এখনো জল বেরোচ্ছিল। দরজার পাশে দাঁড়িয়ে মোহনা দেবী সবকিছুই লক্ষ্য করেন। তিনি ঘরের ভেতরে এসে বলেন, এভাবে কান্নাকাটি করছিস কেন? তুই যদি মেয়েটাকে সত্যি সত্যি ভালোবেসে থাকিস তাহলে আমি আর আপত্তি করব না। মা তুমি সত্যি সত্যি বলছো? তুমি অমৃতাকে? আমি এসব তোর জন্যই করছি বাবা। আমার ছেলে যখন আমার জন্য নিজের ভালোবাসার বলিদান দিতে রাজি আছে, তাহলে আমি কেন নিজের রাগের বিসর্জন দিতে পারবো না? ঠিক আছে, আমরা কালকে ওদের বাড়িতে যাব। তুই এক্ষুনি ফোন করে ওকে বল। মায়ের কথা শুনে চন্দন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এরপর সে অমৃতাকে ফোন করে এবং সমস্ত কথা বলে। কিছুদিনের মধ্যেই অমৃতা এবং চন্দনের বিয়ে হয়ে যায়। নতুন বউ বাড়িতে আসার পর মোহনা দেবী বলেন, বৌমা, আমি জানি তুমি ভালো কোম্পানিতে সার্ভিস করো। আজকালকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতেই হয়, তবে শুধুমাত্র কাজ করলেই চলবে না। আমার বাড়ির বউ হয়েছো, সুতরাং তোমাকে সব দিকেই পারদর্শী হতে হবে। বাড়ির কাজকর্ম যেমন জানতে হবে, রান্না বান্নাও তেমনই করতে হবে। নিশ্চয়ই মা, আমি সবকিছু খুব মন দিয়ে করব। আপনি দেখে নেবেন, আমি আপনাকে একটুও অসন্তুষ্ট করব না। এরপর থেকে অমৃতা অনেক মন দিয়ে সংসার করতে থাকে। বিয়ের জন্য সে 15 দিন অফিস ছুটি নিয়েছিল। এই কদিন সারা দিন রাত পরিশ্রম করে
ঘর গোছায়, সবার খেয়াল রাখে। তার ছুটি শেষ হওয়ার আগের দিন মোহনা দেবী বলেন, বৌমা, তুমি এতদিন ছুটিতে বাড়িতে থাকলে, কই একদিনও তো আমাকে ভালো মন্দ কিছু করে খাওয়ালে না। কাল থেকে তোমার অফিস খুলে যাচ্ছে, তাই আজ তুমি একটু ভালো কিছু রান্না করো, বুঝলে? রান্না করার কথা শুনে অমৃতার মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়, কারণ সে রান্নার কিছুই জানতো না। তবুও শাশুড়ির কাছে নিজের মান বাঁচানোর জন্য সে বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমিও তো সেটাই ভাবছিলাম। আসলে কিভাবে যে 15 দিন কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। আপনি বলুন না, আপনি কি খেতে চান, আমি আজ সেটাই রান্না করব। তুমি চিকেন বিরিয়ানি করে ফেলো তো দেখি, আর তার সঙ্গে একটু রায়তা করো, আর হ্যাঁ, একটু পায়েস আর একটু মটন চাপ করো। ও, এই কটা জিনিস আমি করে নেব, ঠিক করে নেব। ঠিক আছে, তাহলে আমি একটু মার্কেট থেকে ঘুরে আসছি, তুমি রান্না বান্না সব করে রেখো, কেমন? মোহনা দেবী চলে যাবার পর অমৃতা নিজের ঘরে যায় এবং চন্দনকে বলে, চন্দন, আমি খুব জোর ফাঁসে ফেঁসে গেছি। এবার কি করে এই ঝামেলা থেকে মুক্তি পাবো বলো তো? আরে বাবা, তুমি এত অস্থির হচ্ছ কেন? কি হয়েছে সেটা তো বলো। আজ মা আমাকে চিকেন বিরিয়ানি আর মটন চাপ করতে বলেছে। আমি তো ডাল ভাতও করতে পারি না। এইসব কি করে করব বলো তো? তুমি রান্না করতে পারো না, সেটা সোজাসুজি বলে দিতেই পারতে। একই এতদিন পর মা আমাকে নিজের বৌমা হিসাবে মেনে নিয়েছেন, তার উপরে যদি আমি বলি আমি কিছু রান্না করতে পারি না, তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। এটাও একটা বড় প্রবলেম। ঠিক আছে, চলো আমি তোমাকে হেল্প করছি। এসব রান্না আমি মোটামুটি পারি, হোস্টেল থেকে রান্না বান্নাটা মোটামুটি শিখেছি। চন্দন অমৃতাকে নিয়ে রান্নাঘরে যায় এবং দুজনে মিলে রান্না করতে শুরু করে। কিন্তু অমৃতা এত ভুলভাল কাজ করছিল যে চন্দন তাকে একটি জায়গায় স্থির হয়ে বসতে বলে এবং নিজেই সমস্ত কাজ করে নেয়। কিছুক্ষণ পর সব রান্না হয়ে গেলে তারা স্নান করে তৈরি হয়ে নেয়। এদিকে মোহনা দেবী ফিরে আসেন। খাবার টেবিলে তাকে খাবার দেওয়া হয়। এত সুস্বাদু খাবার খেয়ে তিনি খুবই খুশি হয়ে যান এবং বলেন, বৌমা, তোমার হাতের রান্না তো বেশ দারুণ স্বাদ। অনেকদিন পর এত ভালো খাবার খেলাম, খুব ভালো লেগেছে। এবার থেকে প্রত্যেক সপ্তাহে তুমি এরকমই ভালো ভালো রান্না করবে। শাশুড়ির প্রশংসা শুনে কিছুক্ষণের জন্য অমৃতার মন ভালো হয়ে যায়, কিন্তু আবার তার মনে চিন্তার ছায়া দেখা যায়, কারণ সে নিজে তো রান্না করেনি। এভাবেই প্রত্যেক সপ্তাহে চন্দন তাকে রান্না করতে সাহায্য করত, যার ফলে অমৃতা ভালো করে রান্না শিখতে পারেনি। একদিন রান্নাঘরে দাঁড়িয়ে অমৃতা চন্দনকে বলে, আচ্ছা, তুমি যদি নিজেই সবকিছু রান্না করে নেবে, তাহলে আমি শিখবো কি করে বলো তো? আমি তো কিছুই শিখলাম না। মা যখন সবকিছু জানতে পারবেন তখন কি হবে বলো তো? দেখো, তোমাকে রান্না শেখাতে যে সময়টা আমার নষ্ট হয়, তাতে আমি রান্না করে দিয়ে বেরিয়ে যেতে পারবো। তোমাকে রান্না শেখাতে শেখাতে মা চলে এলে সেটা কি সমস্যাটা হবে বলো তো? তারা দুজনে বুঝতে পারে না যে তাদের কথা মোহনা দেবী সবকিছু শুনে ফেলেছেন। মোহনা দেবী ভেতরে এসে বলেন, তোমরা দুজন এতদিন ধরে আমাকে বোকা বানাচ্ছিলে? এই কথা শুনে দুজনে হঠাৎ খুব চমকে যায়। মা, তুমি? হ্যাঁ, আমি। তোরা আমাকে এতটুকু বুঝেছিস? আরে বাবা, আমি যদি সেরকম হতাম তাহলে প্রথম বিয়েতেই তো না করে দিতাম। ঠিক আছে, বৌমা চাকরি বাকরি করে, সারা জীবন পড়াশোনা করেছে, তাই রান্না শিখতে পারেনি। এটুকু কথা তো আমার কাছে পরিষ্কার করে বলে দিলেই হতো। আমি কি আর এ নিয়ে তোদেরকে আলাদা করে দিতাম? আমাকে তো তোরা নিজেদের বন্ধু বলে মনে করতে পারিস বল? এইসব বলতে বলতে মোহনা দেবীর চোখে জল চলে আসে। অমৃতা এবং চন্দন তাকে অনেক বোঝায় এবং স্বাভাবিক করার চেষ্টা করে। কিছুক্ষণ পর মোহনা দেবী বলেন, ঠিক আছে, আজ থেকে আমি বৌমাকে রান্না শেখাবো। আশা করছি 1 মাসের মধ্যেই ও রান্না শিখে নেবে। সত্যি সত্যি অমৃতা 1 মাসের মধ্যেই খুব সুন্দর রান্না শিখে নেয়। এরপর অমৃতা তার শাশুড়িকে বোঝায় যে তার মেয়ে জামাই বিদেশে অনেক ভালো আছে, তবে তার জন্য অনেক কষ্ট পাচ্ছে। সে বাড়ি ফিরে আসতে চায়, সবার সাথে কথা বলতে চায়। মোহনা দেবী বৌমার কথা মেনে নেন এবং মেয়েকে ফোন করে 1 মাসের জন্য নিজের বাড়িতে ডেকে নেন। এভাবেই সবার মধ্যে মিল হয়ে যায়, আর এভাবেই সারা পরিবার আনন্দে ভরে ওঠে। মালিনী দেবী সকাল থেকেই ইটভাটায় কাজ করে যাচ্ছিল, কিন্তু সে একজন মেয়ে হওয়া সত্ত্বেও ছেলেদের মতোই কঠোর পরিশ্রম করছিল। আর তাকে পরিশ্রম করতেই হতো, কারণ তার বাড়িতে তার 3 মেয়ে রেখা, চন্দ্রা ও মিনা ক্ষুধার্ত অবস্থাতেই ছিল। মালিনী দেবী প্রথম থেকেই খুবই দারিদ্র ছিল, আর তার স্বামী দেবেনবাবু মারা যাওয়ার পর থেকে তাদের সংসারে অভাব নেমে এসেছিল। কিন্তু সে হার মানেনি, তাই সে দেবেনবাবু যেখানে কাজ করতেন, অর্থাৎ ইটভাটাতে কাজে আসা শুরু করেছিল। এমনই সময় হঠাৎ করে মালিনী দেবীর মাথা ঘুরে যায়
ও তার পায়ে ইট পড়ে যায়। তখন ওহ বাবা, আহা মরে গেলাম। এই যে পরেশ দা, একটু এদিকে আসো। কি হলো বৌদি, তোমার কি হয়েছে? এ বাবা, তোমার পা থেকে তো খুব রক্ত বের হচ্ছে। তুমি একটু বসো, বসে রেস্ট নাও, আমি ডাক্তারবাবুকে ডাকার ব্যবস্থা করছি। না দাদা থাক, ডাক্তার ডাকতে হবে না, আমি এমনিই ঠিক হয়ে যাব। যাও তুমি এখন কাজ করো, না তো সোনালবাবু যদি দেখে ফেলে তাহলে আবার তুমি রাগারাগি করবে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে ইটভাটার মালিক অর্থাৎ সোনালবাবু চলে আসে। ও সে এসে বলে, এই পরেশ, তুই এখানে কি করছিস রে? তোর কি কাজ হয়ে গিয়েছে নাকি? না বাবু, আসলে মালিনী বৌদির পায়ে ইট পড়ে গিয়েছে, দেখুন না রক্ত বের হচ্ছে, আর তাই আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম। এই শোন, তোকে অত দরদ দেখাতে হবে না, বুঝেছিস? তুই এখন এখান থেকে যা, আমি আছি তো, আমি দেখছি। সোনালবাবু এভাবেই বললে পরেশ তখন সেখান থেকে চলে যায়। তখন সোনালবাবু মালিনী দেবীকে উদ্দেশ্য করে বলে, আহারে সোনা আমার, কি কষ্ট, ওই জন্যেই বলি এত কষ্টের কাজ করিস না। তুই এখন ইটভাটায় না এসে আমার বাড়িতে আসবি, আমি তোকে হালকা কাজ দেবো, যেটা করলে তোর কষ্ট নয় বরং লাভ হবে। আয়, তা আমার সঙ্গে বাড়িতে যাবি, চল। ছি, এ আপনি কি বলছেন? আমি আপনাকে কাকার মতো ভাবি, আর আমার কাজ নিয়ে আপনাকে বলতে আসতে হবে না, বুঝেছেন? আমি ঠিক আছি, আপনি এখন এখান থেকে যেতে পারেন। ও আচ্ছা, ওই পরেশের সঙ্গে যেতে রাজি ছিলিস, আর আমার সঙ্গে যেতে পারবি না কেন? পরেশ কি এখন তোর আপন লোক হয় নাকি? তাহলে ঠিক আছে, শোন, কাল থেকে তোকে আর কাজেই আসতে হবে না। এখন আমিও দেখছি তুই তোর মেয়েদেরকে নিয়ে কিভাবে খেতে পাস। বাবু, আমার উপরে এভাবে অন্যায় করবেন না। এখন যদি আমি এই কাজটা হারিয়ে ফেলি তাহলে সত্যি সত্যি না খেতে পেয়ে মারা যাব। মালিনী দেবী সেদিন এভাবেই অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু পাষাণ হৃদয় সোনালবাবু তাকে সেদিন টাকা না দিয়েই সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে সোনালবাবু একজন বদচরিত্রের লোক ছিল, আর মালিনী দেবী তার ফাঁদে পা না দেওয়ায় তার প্রতি তার খুবই রাগ ছিল। এরপর মালিনী দেবী মনমরা করেই সেখান থেকে চলে আসে, এবং তখন তার পায়ে চোট থাকায় সে ভালোভাবে হাঁটতেও পারছিল না। এমনই সময় পরেশ তার কাছে আসে। ও মালিনীকে নিয়ে একটি সরকারি হসপিটালে যায়। ও গিয়ে তার চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু তাতে করে মালিনী দেবীর সমস্যা শেষ হয় না, কারণ তার বাড়িতে তখন খাবার কিছুই ছিল না। এরপর বাড়িতে এসে সে মনমরা করেই বসে থাকে। তখন, মা, তোমার কি হয়েছে? আর তোমার পায়ে ব্যান্ডেজ কেন? না রে মা, আমার কিছুই হয়নি। তুই এখন এখান থেকে যা, আর বাড়িতে কিছু চাল পড়ে আছে, ওটা দিয়ে তুই রান্না চাপিয়ে দে। হ্যাঁ মা, সে আমি করছি। আর তুমি মনমরা করে থেকো না প্লিজ। মা, আমি আছি তো, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আসলে মালিনী দেবীর বড় মেয়ে রেখা বয়সে একটু বড় ছিল, আর তাই সে তখন তার মায়ের পরিস্থিতিটা বুঝতে পেরে গিয়েছিল। এরপর সে মনে মনে ভাবে, এখন মায়ের শরীর খারাপ, হয়তো কাজে যেতেও পারবে না, তাই আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করতে হবে। এই ভেবে রেখা রান্নাঘরের মধ্যে চলে যায়, এবং সে গিয়ে তাদের রান্নাবান্না কমপ্লিট করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক তখনই তাদের গ্রামের স্কুলের কথা মনে পড়ে, যেখানে একজন রান্নার লোকের প্রয়োজন ছিল। এরপর সে স্কুলের ম্যাডামকে গিয়ে কাজের কথা বলে। তখন স্কুলের হেড ম্যাডাম অর্থাৎ দীপালি দেবী বলে, কি তুমি রান্না করবে? তোমাকে তো মনে হয় আগে স্কুলে পড়তে দেখেছিলাম, তা তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে এখন কাজ খুঁজছো কেন? আসলে ম্যাডাম, আমার বাবা বেঁচে নেই, আর মায়ের শরীরও অসুস্থ। এখন পড়াশোনা কিভাবে করব বলুন? আপনি দয়া করে আমাকে কাজটা দিন, তাহলে আমিও আমার পরিবার খেয়ে পড়ে বাঁচতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বলছো যখন তাহলে তুমি কাল থেকে কাজে এসো, কেমন? আর হ্যাঁ, একদিন করে পালিয়ে গেলে কিন্তু হবে না। দীপালি দেবীর মুখে এরকম কথা শুনে রেখা তখন খুবই খুশি হয়ে যায়, এবং সে খুশি মনে বাড়ি চলে আসে। এবং বাড়িতে এসে সে তার মাকে সমস্ত কিছু বলে, যেটা শুনে মালিনী দেবীরও চিন্তা কিছুটা দূর হয়। এবং পরের দিন থেকে রেখা স্কুলে রান্নাবান্নার কাজ করতে থাকে। রেখা পড়াশোনায় খুবই ভালো ছিল, তাই সে রান্না শেষে স্কুলের জানালা থেকে স্যার ম্যাডামদের ক্লাস করানো দেখত।
এমনই একদিন দীপালি দেবী রেখাকে এটা করতে দেখে ফেলে। ও এসে বলে, এই তুমি এখানে কি করছো? আর তুমি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আসলে ম্যাডাম, আমারও আমার বোনেদের পড়াশোনা করতে খুবই ভালো লাগে, তাই আমি এখান থেকে যা শিখে যাই গিয়ে আমার বোনেদেরকে শেখাই। রেখার মুখে এরকম কথা শুনে ও তাদের যে পড়াশোনা করার এতটা ইচ্ছা আছে জেনে ম্যাডামের তাদের প্রতি খুবই মায়া হয়। ও সে বলে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শোনো, কাল থেকে তোমাকে আর জানালায় দাঁড়িয়ে থাকতে হবে না। আমি তোমাকে আর তোমার বোনেদেরকে এই স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছি। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? আর তুমি কাল আসার সময় তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসবে। দীপালি দেবী এভাবে বললে রেখা তখন খুবই খুশি হয়ে যায়। ও সে গিয়ে তার মাকে সমস্ত ঘটনা বলে এবং পরের দিন রেখা মালিনী দেবীকে সঙ্গে করে সেখানে নিয়ে আসে। এরপর দীপালি ম্যাডাম মালিনী দেবীকে রান্নার জন্য বলে ও 3 মেয়েকে স্কুলে পড়ানোর অনুরোধ করে, যেটা শুনে মালিনী দেবী বলে, হ্যাঁ ম্যাডাম, লেখাপড়া করাতে তো আমারও ইচ্ছে যায়, কিন্তু আমরা খুবই দারিদ্র। আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। এখন স্কুলে ভর্তি করিয়ে দিলে ওদের বই খাতা টিউশন খরচ আমি কিভাবে জোগাড় করব বলুন? সে নিয়ে চিন্তা করো না দিদি, ঈশ্বর আমাদের সকলের উপরেই নজর রাখেন। আর তুমি দেখবে তোমার মেয়েরা পড়াশোনা শিখে শিক্ষিত হয়ে গেলে একদিন তোমার এই দুঃখের দিন শেষ হয়ে যাবে। হ্যাঁ মা, ম্যাডাম ঠিকই বলেছে। তুমি দেখবে আমরা 3 বোনে খুবই ভালো রেজাল্ট করব আর বড় হয়ে অনেক বড় মানুষ হব। আচ্ছা রে মা, ঠিক আছে, তবে তাই হবে। আর ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের মতো অসহায়দের অনেক সাহায্য করেছেন। আরে দিদি, আপনি এভাবে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। আর রেখা, পরের দিন থেকে তোমার বোনেদেরকে নিয়ে স্কুলে আসবে কিন্তু। দীপালি ম্যাডাম এভাবে বললে তারা তখন তাদের বাড়ি চলে যায় এবং পরের দিন থেকে রেখা তার 2 বোন চন্দ্রা ও মিনাকে নিয়ে স্কুলে আসে। এদিকে মালিনী দেবী ওই স্কুলেই রান্নার কাজ করতে থাকে। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায় ও সময়ের সঙ্গে সঙ্গে তারা 3 জনে বড় হয়ে ওঠে এবং এখন তাদের স্কুলের পড়াশোনাও শেষ হয়ে গিয়েছিল। তাই একদিন রেখা বলে, মা শুনছো, বলছি আমরা কি কলেজে পড়বো না? মানে আমাদের স্কুল তো এখন শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ মা, আমরা 3 বোনেই খুব ভালো রেজাল্ট করেছি আর আমরা কলেজে ভর্তি হওয়ার সুযোগও পেয়েছি। হ্যাঁ রে মা, পড়াতে তো আমারও ইচ্ছা যায়, কিন্তু তোদেরকে কিভাবে পড়াবো সেটাই খুঁজে পাচ্ছি না। কারণ আমার স্কুলে রান্না করে যে কটা টাকা হয় তাতে করে আমাদের মোটামুটি সংসার চলে যায়। এখন বাড়তি খরচ এলে সেখানে কিভাবে পারবো বল? হ্যাঁ মা, সে আমরা বুঝি। আর তুমি চিন্তা করো না, আমরা না হয় বাচ্চাদেরকে টিউশন পড়াবো আর তাই দিয়ে আমাদের পড়াশোনার খরচ তুলে নেব। এখন তুমি শুধু আমাদেরকে আশীর্বাদ দিলেই হবে। হ্যাঁ, আশীর্বাদ তো আমার সবসময় তোদের সঙ্গে আছে, কিন্তু এই দুনিয়া অনেক খারাপ রে মা। এখানে টাকা ছাড়া কিছুই হয় না। ওহ মা, তুমি সেই কাঁদছো? এই কান্নাকাটি আমাদের একেবারে ভালো লাগে না। এখন তুমি চোখের জল মোছো, মোছো বলছি। এভাবেই সেদিন রেখা ও তার বাকি বোনেরা তার মাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু তাতে করে মালিনী দেবীর চিন্তা দূর হয় না। তখন তাদের শেষ ভরসা দীপালি দেবীর কাছে যায় ও সে গিয়ে বলে, ম্যাডাম বলছি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আসলে এবার থেকে আমার বেশি টাকা দরকার, আর তাই আমি ভাবছি হোস্টেলের রান্নাগুলো করব। হ্যাঁ, কিন্তু কেন? হঠাৎ করে তোমার এত টাকার দরকার পড়লো কেন? দীপালি ম্যাডাম তখন এভাবে জিজ্ঞাসা করলে মালিনী দেবী তাকে সমস্ত ঘটনা বলে, যেটা শুনে দীপালি ম্যাডাম একটু চিন্তায় পড়ে যায় ও শেষে বলে, হ্যাঁ কাজ দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি টাকা দিতে পারবো না। ম্যাডাম এভাবে বলবেন না, আসলে আমি টাকার জন্যই কাজটা করতে চাইছি, যেখানে আপনাকে তো আগেই আমার সমস্যার কথাটা বললাম। আরে না, আমি টাকা দেব না, কিন্তু তোমার মেয়েদের পড়াশোনার খরচ আমি দেব। আর তুমি চিন্তা করো না, তোমার মেয়েরা পড়াশোনায় খুবই ভালো, ওদেরকে সাহায্য করতে পারলে আমিও খুশি হব। ম্যাডাম আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তার ভাষাই খুঁজে পাচ্ছি না। এখন আপনি আমার সমস্ত চিন্তা দূর করে দিলেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখন এভাবে কেঁদো না। তুমি বাড়িতে যাও আর গিয়ে মেয়েদেরকে কলেজে ভর্তি করার ব্যবস্থাটা করো। দীপালি ম্যাডাম এভাবে বললে তখন মালিনী দেবী বাড়িতে চলে আসে ও সে এসে তার 3 মেয়েকে কলেজে ভর্তি করিয়ে দেয়। এরপর রেখা, চন্দ্রা ও মিনা মন দিয়ে লেখাপড়া করতে থাকে, যার ফলে তারা সে বছর
কলেজে প্রথম স্থান অধিকার করে, যাতে করে সকলেই খুবই খুশি হয়ে যায়। এরপর তারা পড়াশোনা শেষ করে রেখা ডাক্তার, চন্দ্রা কালেক্টর ও মিনা আইপিএস অফিসার পদে চাকরি পায়। ও এখন তাদের আর কোনোই সমস্যা ছিল না। তারা চাকরির সঙ্গে সঙ্গে সমাজে ভালো মর্যাদাও পেয়েছিল। এমনই একদিন মালিনী দেবী তাদেরকে বলে, মা, তোরা আমার সমস্ত স্বপ্নই পূরণ করে দিয়েছিস। এখন একটা শুধু বাড়ি তৈরি কর, তাহলে আমাদের আর কোনোই সমস্যা থাকবে না। এখন বুঝতেই তো পারছিস আমাদের বাড়ির অবস্থাটা কেমন। মা, তার আর প্রয়োজন হবে না, কারণ মিনাকে সরকার থেকে একটি বাড়ি দিয়েছে। আমরা এই তো সামনের মাস থেকে ওখানে থাকতে শুরু করব। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে। আর তুমি দেখবে, আমরা যেমন কষ্ট পেয়েছি, অন্য দারিদ্র ছেলে মেয়েদের আমরা কষ্ট পেতে দেব না। আমরা দীপালি ম্যাডামের মতোই তাদেরকে সাহায্য করব। হ্যাঁ রে মা, সেটাই ভালো হবে। আর আমি এতদিন ভুল ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো দারিদ্র হলে তারা কিছুই করতে পারে না, কিন্তু না, মানুষের ইচ্ছা থাকলে ঈশ্বর তাকে কোনো না কোনোভাবে সাহায্য ঠিকই করবেন। তারা যখন কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে দীপালি ম্যাডাম আসে। ও সে এসে বলে, হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আর আমাদের সকলকে সাহায্য করা কর্তব্য। আর রেখা, তোমরাও ভালো সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমাদের সঙ্গে সহমত আছি। দীপালি দেবী এভাবে বললে তখন সকলেই খুব খুশি হয়ে যায়। এরপর তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী এগোতে থাকে, যার ফলে তাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে ও তাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হতে থাকে। এবং এতে করে প্রতি বছর বহু মেধাবী ছাত্রছাত্রী সফলতা পেতে থাকে, যেটা দেখে তারাও খুবই খুশি ছিল। আর তারা এভাবেই হাসি খুশিতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।